আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 50 এবং প্রেসের 11 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কিসের উপর? সেটা হচ্ছে যে ডিপ্রেশন দি সাইলেন্ট কিলার, ঠিক আছে। এবং এর সাথে সাথে বাংলার একটা বঙ্গানুবাদ, একটা সারাংশ এবং একটি প্রতিবেদন দেখব। সেটা প্রতিবেদনটা কিসের উপর? সেটা হচ্ছে যে ভগ্ন রাস্তাঘাটে বিপর্যস্ত জনজীবন, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমরা প্রতিদিনকার ক্লাসের মতো আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা যে সমস্ত হোম টাস্কগুলো ডেলি বেসিকে দিয়ে থাকছি সেইগুলো এবং তার সাথে সাথে তার যে প্রিভিয়াস আপডেটসগুলো আছে সেগুলো কিন্তু ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে। চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখুন, ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এটা ভালো করে পড়ে নিন কি বলতে চাইছে, তারপর আমরা এগোবো, ঠিক আছে। চলুন তাহলে এগোই। কি বলছে দেখুন, এখানে বলছে নিত্য একই বাধা পথে চলিতে চলিতে একদিন রেলগাড়ির ভারী বিরক্ত আসিল। তাহলে রেলগাড়ির ভারী বিরক্ত আসলে এই যে ব্যাপারটা বলছে নিত্য একই পথে মানে হচ্ছে যে নিত্য একই বাধা পথে, এর মানে হচ্ছে কি মানে একই পথ দিয়ে ডেলি যায়, ঠিক আছে, সেই জন্য রেলগাড়ির বিরক্ত আসলো। তাহলে রেলগাড়ির বিরক্ত আসলে এই বিষয়টা যদি আপনি ফলো করেন তাহলে কি লিখবেন? পাস্ট ইনডিফিনিট লিখবেন এবং ফেল্ড সিক এইভাবেই কিন্তু লিখুন, ঠিক আছে, যেরকমভাবে কিন্তু হিন্টসটা দেওয়া আছে বইতে। তাহলে ফেল্ড সিক এইভাবেই লিখুন। দেখুন সাবজেক্ট হিসেবে তাহলে আপনাকে কীভাবে কী করতে হবে? দি ট্রেন এটাকেই চুজ করতে হবে। দি ট্রেন ফেল্ড সিক মানে ট্রেন বিরক্ত বোধ করেছিল, বিরক্ত এসেছিল তার। অফ ট্রাভেলিং মানে কি? চলিতে চলিতে। অফ ট্রাভেলিং অ্যালং আ ফিক্সড রুট মানে একই বাঁধা পথে। আর রেগুলারলি মানে নিত্য। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে কিভাবে করলাম? দি ট্রেন ফেল্ড সিক অফ ট্রাভেলিং মানে ট্রেন বিরক্ত বোধ করেছিল চলিতে চলিতে অ্যালং আ ফিক্সড রুট। রেগুলারলি মানে রেগুলারলি একই পথে, একই নিত্য পথে মানে বাধা পথে চলতে চলতে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? পাস্ট ইনডিফিনিটে কিন্তু করলাম। পরবর্তী সেন্টেন্সটা কি বলছে দেখুন, এখানে ভালো করে ফলো করবেন কি বলা হচ্ছে। এখানে বলছে সে চিৎকার করিয়া ড্রাইভারকে বলিল, মানে সে চিৎকার করেছিল এবং ড্রাইভারকে বলেছিল, এভাবে কিন্তু করতে পারেন, ঠিক আছে। দেখুন কিভাবে বিষয়টাকে করবো আমরা। তারপরে বলছি কি, মহাশয় আমার শরীরে যে কত শক্তি তাহা আপনার অজানা নাই। এই যে অজানা নাই তার মানে সেন্সটাকে আপনি ধরুন, মহাশয় আমার শরীরে যে কত শক্তি তাহা আপনার অজানা নাই, তার মানে কি তাহা আপনার জানা, ঠিক আছে। সেন্সটাকে ধরে লিখবেন এইভাবে, সেরকমভাবেই লিখবো। দেখুন কিভাবে করা হচ্ছে বিষয়টাকে ভালো করে দেখুন। এখানে বলা হচ্ছে ইট শাউটেড মানে সে চিৎকার করলো, এখানে রেলগাড়ি তাই ইট লিখলাম। ইট শাউটেড এটা চিৎকার করেছিল অ্যাট দি ড্রাইভার মানে ড্রাইভারের প্রতি চিৎকার করেছিল। অ্যান্ড সেড, ডেড নয় সেড, এসে আইডি, এখানে স্পেলিং মিস্টেক আছে। অ্যান্ড সেড এবং বলেছিল, কি বলেছিল? স্যার ইউ নো আপনি জানেন, হাউ মাচ এনার্জি ইজ ইন মাই বডি কতটা এনার্জি আমার শরীরে আছে, ঠিক আছে। তাহলে এই যে অজানা নাই এই বিষয়টাকে কিন্তু অ্যাফার্মেটিভ করে বিষয়টাকে সেন্সটা ধরে কিন্তু লেখা হলো, ঠিক আছে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে ইট শাউটেড অ্যাট দি ড্রাইভার, কম্পাউন্ডে করলাম। ইট শাউটেড অ্যাট দি ড্রাইভার অ্যান্ড সেড এবং বলল, এ ড্রাইভারের দিকে মানে রেলগাড়িটা ড্রাইভারের প্রতি চেঁচালো এবং বলল, কি বলল? স্যার ইউ নো হাউ মাচ এনার্জি ইজ ইন মাই বডি, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে আমার ইচ্ছা যখন যেদিকে খুশি চলিয়া পৃথিবীটাকে দেখি। কি বলছে? আমার ইচ্ছা যখন যেদিকে খুশি চলিয়া পৃথিবীটাকে দেখি, কিন্তু আপনি এমনই নিষ্ঠুর যে আমাকে একদিনের জন্য স্বাধীনতা দিলেন না। বিষয়টাকে ভালো করে ফলো করবেন কিভাবে বলা হচ্ছে, যেরকমভাবে হিন্টস দেওয়া ছিল আমরা সেরকমভাবেই করছি। দেখুন আই উইশ মানে আমার ইচ্ছা, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে? আই উইশ আমার ইচ্ছা টু গো রাউন্ড দি ওয়ার্ল্ড অ্যাট মাই প্লেজার মানে আমার ইচ্ছা মতো। আই উইশ আমার ইচ্ছা হয় কি করতে? টু গো রাউন্ড দি ওয়ার্ল্ড সারা পৃথিবী ঘুরতে, অ্যাট মাই প্লেজার আমার ইচ্ছা মতো বা আমার খুশি মতো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? বাট ইউ আর সো ক্রুয়েল দ্যাট কিন্তু আপনি এতটাই নিষ্ঠুর যে ইউ হ্যাভ নট গিভেন মি, প্রেজেন্ট পারফেক্টে লেখা হচ্ছে এই বিষয়টাকে, ইউ হ্যাভ নট গিভেন মি আপনি আমাকে দেননি ফ্রিডম স্বাধীনতা, ইভেন ফর আ ডে একদিনের জন্যেও, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বিষয়টাকে কিভাবে করা হলো। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন এখানে কি বলা হচ্ছে। এখানে বলছে ড্রাইভার কি বলিল? বলছে বাবা, এই বাবাটাকে আপনি সান হিসেবে করতে পারেন, ঠিক আছে। বাবা, এখানে কিন্তু বাবা বলতে ফাদারের কথা বলা হচ্ছে না, ঠিক আছে, হচ্ছে না। তাহলে কি বাবাকে আপনাকে এইভাবে লিখতে পারেন, সান হিসেবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমার এই ধারণা ভুল। দেখুন কিভাবে বিষয়টাকে করা হচ্ছে। তাহলে ড্রাইভার বলিল, দি ড্রাইভার সেড, কি বললো? ইউ আর রং মাই সান, ইউ আর রং মাই সান মানে তোমার এই ধারণা ভুল মানে ইউ আর রং লিখলাম, এই বিষয়টাকে এইভাবে করা হলো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন এখানে কি বলা হচ্ছে। এখানে বলছে
ওখানে কিন্তু ওই নিয়মের অধীন হইয়া চলাকেই স্বাধীনতা বলে। এই যে নিয়মের অধীন হইয়া চলাকেই স্বাধীনতা বলে, এই বিষয়টাকে আমরা কীভাবে করছি দেখুন, বিষয়টা ভালো করে ফলো করবেন। কীভাবে বলা হচ্ছে, ফ্রিডম কনসিস্ট ইন মুভিং আন্ডার ডিসিপ্লিন। ফ্রিডম কনসিস্ট মানে ফ্রিডম যেটা অর্থাৎ স্বাধীনতা যেটা, সেটা কনসিস্ট থাকে কিসের মধ্যে, ইন মুভিং আন্ডার ডিসিপ্লিন মানে নিয়মের অধীনে চলার মধ্যেই কিন্তু ফ্রিডমটাকে থাকে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিন্তু এইভাবে কিন্তু করা হয়েছে বিষয়টাকে। তারপরে দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে এই পথটাকে ছাড়িয়া একটু এদিক ওদিক গেলে তোমার সর্বনাশ হইবে। এই পথটাকে ছাড়িয়ে একটু এদিক ওদিক গেলে তোমার সর্বনাশ হইবে। দেখুন কিভাবে করছি, তোমার সর্বনাশ হইবে, তাহলে ইউ উইল বি পেরিশড বা ইউ উইল বি ফিনিশড বা ইউ উইল বি রুইন্ড, যেটা ইচ্ছা লিখতে পারেন। তাহলে ইউ উইল বি পেরিশড মানে তোমার সর্বনাশ হবে। কি জন্য সর্বনাশ হবে, ইফ ইউ স্লাইডলি অ্যাভারেট মানে যদি তুমি দিকভ্রষ্ট হও, স্লাইডলি যদি দিকভ্রষ্ট হও, অ্যান্ড মুভ দিস ওয়ে অর দ্যাট, এবং এদিক ওদিক যদি ঘোরাফেরা করো দিকভ্রষ্ট হয়ে। ব্যাপারটা বোঝা গেল, তার মানে কিন্তু এইভাবে করা হলো কি, এই পথটাকে ছাড়িয়া, তার মানে এই দিকভ্রষ্ট হয়ে ব্যাপারটা করা হলো, একটু এদিক ওদিক ব্যাপারটাকে এইভাবে করা হলো, তোমার সর্বনাশ হবে, প্রথমে লিখলাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, তাহলে এই যে বিষয়টা আমাদের কমপ্লিট হলো। আমাদের পরবর্তী প্যাসেজটা দেখুন, প্রেসি আছে, এই প্রেসিটাকে ভালো করে পড়ুন, কি বলতে চাইছে মানেটা বুঝুন। এখানে কিন্তু একদম সহজ বিষয় একটা দেওয়া হয়েছে, ভালো করে পড়ে মানে বুঝবেন, তারপরে বলছি আমরা কি বলতে চাইছে। ঠিক আছে, বোঝা গেছে কি বলছে, তাহলে মানটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বলছে। এখানে কি বলছে দেখুন, ভালো করে একটু বুঝিয়ে দিই। সুইস মানে একজন সুইস ব্যক্তি, সুইজারল্যান্ডের ব্যক্তি, তার নাম কি, নেম হেনরি ডোনাট, রোড আ বুক ইন 1859। ঠিক আছে, তার মানে ওই হেনরি ডোনাট ওই ব্যক্তি কী করেছিল, 1859-এ একটা বই লিখেছিল, ইন হুইচ যার মধ্যে তিনি ডেসক্রাইব করেছিলেন দি সাফারিং অফ সোলজার্স মানে সোলজার্সদের সাফারিংসগুলোকে, তিনি দুঃখ কষ্টগুলোকে তিনি বর্ণনা করেছিলেন। কীরকম সোলজার্স, উন্ডেড ইন দি ব্যাটল, যারা কিনা ব্যাটেলে আহত হয়েছে এরকম সোলজার্সদের কথা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। পিপল হু রেড মানে মানুষজন যারা কিনা পড়েছে দি বুক, এই বুকটাকে, ওয়্যার মুভড টু পিটি, তারা এই পিটিতে মানে তাদের এই যে করুণায় তারা মুভড হয়েছে, অ্যান্ড ওয়ান্টেড টু ডু সামথিং এবং কিছু করতে চেয়েছিল। ঠিক আছে, সো ইন 1863, সুতরাং 1863-তে কি হচ্ছে, রিপ্রেজেন্টেটিভস অফ সাম গভর্নমেন্টস মানে কিছু গভর্নমেন্টসের রিপ্রেজেন্টেটিভরা মেট অ্যাট জেনেভা ইন সুইজারল্যান্ড মানে জেনেভা সুইজারল্যান্ডে তারা মিট করে। দেয়ার দে প্রমিসড, সেখানে তারা প্রমিস করে, শপথ নেয়, টু সেভ ফ্রম হার্ম অল সোলজার্স উন্ডেড ইন ব্যাটলস অ্যাজ ওয়েল অ্যাজ, মানে তারা ব্যাটেলে যে সমস্ত সোলজার্সরা উন্ডেড হয়েছে তাদেরকে সাহায্য করবে, তার পাশাপাশি কাদেরকে, অ্যাজ ওয়েল অ্যাজ দোজ হু টুক কেয়ার অফ দেম, তারা মানে তাদেরকে যারা সাহায্য করে তাদেরও। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন, দিস এগ্রিমেন্ট ইজ নোন অ্যাজ দি জেনেভা কনভেনশন, এইটা এই যে এগ্রিমেন্টটা এটাকে কি বলা হয়, জেনেভা কনভেনশন। ঠিক আছে, তারপরে দেখুন, সোসাইটিস ওয়্যার দেন ফর্মড ইন মেনি কান্ট্রিজ, তারপরে বিভিন্ন কান্ট্রিতে সোসাইটিস বলতে এখানে কিন্তু দল। ঠিক আছে, তারা বিভিন্ন যে দলে তারা গ্রুপ করে বিভিন্ন দলে তারা কি করে, বিভিন্ন কান্ট্রির মধ্যে ভাগ হয়ে যায় বা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম গ্রুপ করা হয় এই বিষয়টার জন্য। ঠিক আছে, দল তৈরি করা হয় কিসের জন্য, টু লুক আফটার দি উন্ডেড অ্যান্ড দি সিক, মানে দেখাশোনা করার জন্য উন্ডেড আর সিকদের। ঠিক আছে, অ্যান্ড এবং দে ইউনাইটেড টু ফর্ম ওয়ান অ্যাসোসিয়েশন, এবং তারপরে তারা ইউনাইটেড হয়ে যায়, সেই সমস্ত অ্যাসোসিয়েশনগুলো মানে সেই সমস্ত গ্রুপসগুলো অ্যাসোসিয়েশন হয়ে কি হয়, অ্যাসোসিয়েটেড হয়ে কি হয়, তার সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেড ক্রস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন কি বলছে, ইউ অল নো দ্যাট, তোমরা সবাই জানো যে কি, জিসাস ক্রাইস্ট ওয়াজ কিল্ড অন উডেন ক্রস, মানে জিসাস ক্রাইস্টকে উডেন ক্রসে মারা হয়। দিস কান্ট্রিজ অ্যাডপ্টেড, এই সমস্ত দেশগুলো কী করেছিল, অ্যাডপ্ট করেছিল দি রেড ক্রস, এই রেড ক্রসটাকে কী হিসেবে অ্যাডপ্ট করেছিল, অ্যাজ দেয়ার সিম্বল মানে তাদের সিম্বল হিসেবে। ঠিক আছে, বিকজ কারণটা কি, অ্যাজ খ্রিশ্চিয়ানস মানে খ্রিশ্চিয়ান হিসেবে, দে অল হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর দিস সাইন, মানে এই সাইনটার প্রতি তাদের কিন্তু প্রচণ্ড রেসপেক্ট ছিল, শ্রদ্ধা ছিল। ঠিক আছে, খ্রিশ্চান হিসেবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। তারপর দেখুন, দি ইন্টারন্যাশনাল রেড ক্রস অলসো ট্রেসেস লস্ট পিপলস, হারিয়ে যাওয়া মানুষদেরকে ইন্টারন্যাশনাল রেড ক্রস খোঁজে, অ্যান্ড কিপস ইটসেলফ ইন টাচ, তারা নিজেদেরকে টাচে রাখে কীভাবে, উইথ প্রিজনার্স অফ ওয়ার্স মানে যারা যুদ্ধবন্দী তাদের সঙ্গে টাচে রাখে, ইন টাইমস অফ পিস মানে পিসের ক্ষেত্রে, ইট গোজ অ্যান্ড সার্ভস হোয়ার এভার দেয়ার ইজ আ ফ্যামাইন, মানে যখন ফ্যামাইন হয় শান্তি রক্ষার ক্ষেত্রে এরা কাজ করে, ফ্যামাইনের ক্ষেত্রে কাজ করে। আর আ ফ্ল্যাট
অর অ্যান আর্থকোয়েক বা ফ্ল্যাট আর্থকোয়েকের ক্ষেত্রেও কিন্তু এরা কাজ করে থাকে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এই বিষয়টাকে কি বলছে এখানে, এখানে যদি আপনি ভালো করে পড়েন কি বুঝতে পারছেন, এখানে কিন্তু বলতে চাইছে যে কিভাবে আমাদের যে ইন্টারন্যাশনাল রেড ক্রস সেটা ফরমেশন হলো সেই বিষয়টাই বললো। এবার যদি আপনি পুরো বিষয়টাকে সংক্ষেপে বলতে চান, এর আনসারটা করছেন, তাহলে কি বলবেন? এখানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে কি যে যে বইটা কিনা হেনরি ডোনান্ট যে লিখেছিল সেই বই থেকে কিন্তু কিছু গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, কিছু সরকারের গভর্নমেন্ট যে মানে রিপ্রেজেন্টেটিভরা তারা কিন্তু অনুপ্রাণিত হয় এবং অনুপ্রাণিত হয়ে জেনেভা যে কনভেনশন সেই জেনেভা কনভেনশনে তারা মিট করে 1863-তে। ঠিক আছে, এবং তারপরে তারা কি করে বিভিন্ন যে সোসাইটিস মানে যে ছোট ছোট দল সেগুলো বিভিন্ন কান্ট্রিতে তারা তৈরি করে এবং সেই ছোট ছোট দলগুলো কি করতে থাকে তখন থেকেই কিন্তু ওই উন্ডেড সোলজার্সদের কিন্তু হেল্প করতে থাকে এবং কি করে এই বিভিন্ন রকমের যে ফ্যামাইনগুলো ঘটে বা ডিস্ট্রেসগুলো ঘটে সেই সমস্ত মানুষদেরকেও কিন্তু হেল্প করতে থাকে। ঠিক আছে, এবং পরবর্তীকালে কি হয় এই যে বিষয়টা এই যে ছোট ছোট যে সোসাইটিসগুলো দলগুলো গ্রুপসগুলো এগুলো একত্রিত হয় এবং ইন্টারন্যাশনাল রেড ক্রস কিন্তু তৈরি হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এখানে কিন্তু ফরমেশন অফ রেড ক্রস এই বিষয়টা কিন্তু এখানে বলতে চেয়েছে। দেখুন তাহলে আমরা কিভাবে ফার্স্ট যখন পড়লেন বিষয়টাকে বুঝলেন তখন তাহলে একটা সুইটেবল টাইটেল দেওয়া দরকার। কি দেওয়া হলো? দি ফরমেশন অফ দি ইন্টারন্যাশনাল রেড ক্রস। ঠিক আছে, দি ফরমেশন অফ দি ইন্টারন্যাশনাল রেড ক্রস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আনসারটা কিভাবে করছি ভালো করে একটু ফলো করুন। কি বলা হচ্ছে এখানে? এখানে বলা হচ্ছে দেখুন, আফটার গেটিং ইন্সপিরেশন ফ্রম দি বুক অফ হেনরি ডোনাট, মানে হেনরি ডোনান্টের যে বুক সেই বুক থেকে ইন্সপিরেশন পাওয়ার পর দি রিপ্রেজেন্টেটিভস অফ সাম গভর্নমেন্টস মানে গভর্নমেন্টসের কিছু রিপ্রেজেন্টেটিভসরা গট টুগেদার একত্রিত হয় অ্যাট জেনেভা কনভেনশন ইন 1863। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন কি বলছে, দেন দে এস্টাবলিশ, তারপরে তারা এস্টাবলিশ করে মেনি সোসাইটিস বা মেনি গ্রুপস লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, মেনি গ্রুপস বা মেনি সোসাইটিস কিসের জন্য? ফর লুকিং আফটার দি উন্ডেড সোলজার্স অ্যান্ড টু হেল্প দি পিপল ইন ডিস্ট্রেস, মানে দুর্গতগ্রস্ত যে মানুষ তা সেই সমস্ত মানুষদের সাহায্যের জন্য এবং উন্ডেড সোলজার্সদের দেখাশোনার জন্য তারা কিন্তু এই সমস্ত সোসাইটিসগুলো তৈরি করে। ঠিক আছে, লেটার পরবর্তীকালে দিস সোসাইটিস মানে এই সমস্ত সোসাইটিসগুলো ইউনাইটেডলি ফর্মড দি ইন্টারন্যাশনাল রেড ক্রস। এইভাবে কিন্তু পরবর্তীকালে কি হয় এই সমস্ত সোসাইটিগুলো একত্রিত হয়ে ইন্টারন্যাশনাল রেড ক্রস কিন্তু তৈরি হয়। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? একদম সহজ বিষয় ছিল। যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে তাহলে বারংবার একই কথা বলতে হচ্ছে কি আপনারা বিষয়টাকে ভালো করে পড়বেন, পড়ার পর দুবার পড়বেন, তিনবার পড়বেন, চারবার পড়বেন, যতবার ইচ্ছা ততবার পড়বেন, যতক্ষণ না বুঝতে পারছেন ততবার পড়ার পর তারপরে যে ব্রেন ম্যাপটা তৈরি হচ্ছে সেই ব্রেন ম্যাপ অনুযায়ী একটা ফার্স্ট সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরে যেটা বুঝলেন সেই বিষয়টাকে কিন্তু নিজের ভাষাতে লিখবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এখানে এই প্যাসেজটা কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী হোম টাস্ক কি ছিল দেখুন, এখানে একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল ডিপ্রেশনের উপর, ডিপ্রেশন দি সাইলেন্ট কিলার এই বিষয়টার উপর। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখছি। ফার্স্ট আমরা একটা টাইটেল দিলাম কি ডিপ্রেশন দি সাইলেন্ট কিলার, তারপরে বাই স্টাফ রিপোর্টটা লেখা হয়নি এখানে, লিখে নেবেন। তারপরে যে রিপোর্টের যে ফরম্যাট সেই ফরম্যাটটা আমরা মেনটেন করলাম। দেখুন কিভাবে বিষয়টাকে করা হচ্ছে, তাহলে এখানে কিন্তু আপনারা বাই স্টাফ রিপোর্টটা লিখে নেবেন। ঠিক আছে, আচ্ছা কি বলা হচ্ছে ভালো করে ফলো করুন। এখানে বলছি ইন দিস ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কিন্তু সেই আগের মতো একই ব্যাপার যে কি ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ খুব বিষয়টাকে কিন্তু সংক্ষেপে দেখব। ইন দিস 21st সেঞ্চুরি মানে এই একবিংশ শতাব্দীতে দো উই আর ইমপ্রুভিং ডে বাই ডে, মানে আমরা যদিও ইমপ্রুভ করছি দিনের পর দিন, বাট কিন্তু সামটাইমস উই গেট ডিপ্রেসড, কিন্তু আমরা কখনো কখনো কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ছি। ঠিক আছে, ইট ইজ আ ভেরি লিটিল ওয়ার্ড টু প্রোনাউন্স, মানে এই ডিপ্রেশন যে কথাটা এটা কিন্তু একটা খুব ছোট্ট কথা, প্রোনাউন্স করতে গেলে খুব ছোট্ট কথা, বাট আই হিউজ টু রিয়েলাইজ, কিন্তু এটাকে রিয়েলাইজ করতে এটাকে ব্যাপারটাকে বুঝতে কিন্তু প্রচুর সময় লেগে যায়। ঠিক আছে, নাও ডেজ আজকাল ইট হ্যাজ বিকাম আ ভেরি সিরিয়াস ইস্যু, এটা কিন্তু একটা খুব সিরিয়াস ইস্যু হয়ে উঠেছে, অ্যাজ ইট ক্যান স্ন্যাচ হিউম্যান লাইফ, কারণ এটা কিন্তু মানুষের জীবনকে ছিনিয়ে নিতে পারে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি করলাম, পুরো বিষয়টা যেটা লিখতে চলেছি সেই বিষয়টার একটা ইন্ট্রোডাকশন এখানে কিন্তু দেওয়া হলো। ঠিক আছে, এবার দেখুন সেকেন্ড প্যারাগ্রাফে আমরা মূল যে বিষয়বস্তু সেইটাকে দেখব। দেখুন কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ডিপ্রেশন ইজ নাথিং বাট আ মেন্টাল ডিজিজ, মানে মেন্টাল ডিজিজ ছাড়া কিন্তু ডিপ্রেশন আর কিছুই নয়। ঠিক আছে, এবং দেয়ার ইজ নো সিঙ্গেল রিজন অফ ইট, এর কিন্তু কোনো একটা নির্দিষ্ট কিন্তু একটা কারণ হয় না। ঠিক আছে, আচ্ছা অ্যাকর্ডিং টু দি এক্সপার্টস, মানে এক্সপার্টদের মত অনুযায়ী দিস মেন্টাল ডিজিজ অকার্স, এই মেন্টাল ডিজিজটা ঘটে কি জন্য? ডিউ টু দি কম্বিনেশন অফ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, মানে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরস সেইগুলো একত্রিত ফলের কিন্তু এইটা ঘটে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন দেয়ার আর টু টাইপস অফ ডিপ্রেশন, মানে টু টাইপসের ডিপ্রেশন হয়, সেটা কি? সেটা হচ্ছে শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম।
ঠিক আছে। তারপরে দেখুন এভরিবডি সাফার্স ফ্রম শর্ট টার্ম ডিপ্রেশন আফটার এভরি আনসাকসেসফুল ডিড, মানে সবাই কিন্তু শর্ট টার্ম ডিপ্রেশনে ভোগে যে কোনো অসফল কাজের পর। ঠিক আছে। অ্যান্ড ইট স্টেজ ফর, এবং এই বিষয়টা থাকে কতক্ষণ, ফর সাম মোমেন্টস, মানে কিছু মুহূর্তের জন্য কিন্তু বিষয়টা থাকে। ঠিক আছে। বাট কিন্তু দি লং টার্ম ডিপ্রেশন ইজ ভেরি ডেঞ্জারাস, লং টার্ম ডিপ্রেশনটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে থাকে। ঠিক আছে। অ্যাকর্ডিং টু দি সাইকোলজিক্যাল এক্সপার্টস, মানে সাইকোলজিক্যাল এক্সপার্টসদের মতে মোস্ট অফ দি সুইসাইড কেসেস, মানে বেশিরভাগ সুইসাইড কেস কি ইজ কমিটেড, সেটা কমিটেড করা হয় কি কারণে, ডিউ টু দি লং টার্ম ডিপ্রেশন, মানে ডিউ টু দি লং টার্ম ডিপ্রেশন, মানে লং টার্ম ডিপ্রেশনের কিন্তু কারণে। ঠিক আছে। অ্যাকর্ডিং টু আ রিপোর্ট, একটা রিপোর্ট অনুযায়ী কামা দেবেন, দেয়ার ইজ অল অ্যারাউন্ড 15,000 সুইসাইড কেসেস ইন এভরি ইয়ার থ্রু আউট ইন্ডিয়া, সারা ইন্ডিয়াতে বছরে প্রায় 15,000 সুইসাইড কেস ঘটে কি কারণে, ডিউ টু দি লং টার্ম ডিপ্রেশনের কারণে একটা রিপোর্ট বলছে। ঠিক আছে। অ্যান্ড ইট অলসো সেজ, এবং এটা আরও বলছে কি, মানে এই রিপোর্টটা আরও বলছে যে ইন মোস্ট অফ দি কেসেস, বেশিরভাগ কেসে কি হচ্ছে, দি ভিকটিমসগুলো কিন্তু বিলং টু দি ইউথ জেনারেশন অনলি, বা বিলংস, বা দি ভিকটিমস অনলি বিলং লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, বিলংয়ের আগেও কিন্তু অনলি দিতে পারেন। মানে কি, মানে এই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভিকটিমটা কিন্তু ইউথ জেনারেশনের। ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে, কেবলমাত্র কিন্তু ইউথ জেনারেশনের। ঠিক আছে। তাহলে পুরো বিষয়টা, এই যে বিষয়টা মেন যে বিষয়টা, সেটা আমরা এইভাবে কিন্তু এখানে লিখলাম। ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে। এবারে লেস ইম্পর্টেন্ট যে ব্যাপার, কী কী পদক্ষেপ নেওয়া উচিত বা কী কী পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া উচিত, সেই বিষয়গুলো কিন্তু আমরা লাস্ট প্যারাগ্রাফে, কনক্লুশন প্যারাগ্রাফে কিন্তু দেখবো। দেখুন কীভাবে বিষয়টাকে লেখা হচ্ছে এখানে বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দি সাইকোলজিক্যাল এক্সপার্টসদের মতে, একজন ডিপ্রেসড পার্সন শুড কনসাল্ট টু আ ডক্টর, একটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত, টু গেট রিড অফ ইট, এটা থেকে রক্ষা পেতে। ঠিক আছে। ক্লিয়ার হয়েছে। তারপরে দেখুন, আদারওয়াইজ ইট মে বি দি কজ অফ ডেথ, অন্যথায় কিন্তু এটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে। দি গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড আ ক্যাম্পেন, গভর্নমেন্ট কিন্তু একটা ক্যাম্পেন লঞ্চ করেছে টু ডিটেক্ট ডিপ্রেসড পার্সন, মানে ডিপ্রেসড যে পার্সনস, সে সমস্ত পার্সনসদেরকে কিন্তু ডিটেক্ট করার জন্য, চিহ্নিত করার জন্য। ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে করলাম, আপনারা যেভাবে করছেন কোনো অসুবিধা নেই, সেইভাবেই লিখতে থাকুন এবং জমা দিতে থাকুন। আমরা যেখানে যেখানে ভুল হচ্ছে সেইগুলোকে আমরা ঠিক করে দিচ্ছি প্রতিনিয়ত। আচ্ছা, তাহলে আমাদের এই যে রিপোর্ট প্যাসেজটা আমরা এখানে এইভাবে কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী প্যাসেজটা কী ছিল দেখুন, সেখানে যে টাস্কটা ছিল সেটা হচ্ছে একটা বাংলানুবাদ, ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোচ্ছি। ঠিক আছে, পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। কি বলছে ভালো করে লক্ষ্য করবেন। এখানে বলছে, আর চাইনিজ লেডি, মানে একজন চাইনিজ মহিলা, চীনা মহিলা, হু ওয়াজ অন আ ভিজিট, যিনি ভ্রমণে এসেছিলেন, টু ইন্ডিয়াতে সাম ইয়ার্স এগো, কিছু বছর আগে, সেড দ্যাট, বলেছিলেন যে, সি ওয়াজ মাচ ইমপ্রেসড, সে যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন, উইথ দি বিউটি অফ দি তাজমহল অফ আগ্রা তাজমহলের দ্বারা, ইফ সি হ্যাড বিন নাথিং এলস দ্যান দ্যাট, এই দ্যাট মানে কিন্তু তাজমহলের কথা বলা হচ্ছে। ঠিক আছে। ইফ সি হ্যাড সিন, দেখুন ভালো করে বুঝুন এই বিষয়টা, এই লাইনটা ভালো করে বুঝবেন। ইফ সি হ্যাড সিন নাথিং এলস দ্যান দ্যাট ইন ইন্ডিয়া, যদি তিনি সেই বিষয়টার মতো, অর্থাৎ তাজমহলের মতো জিনিস যদি তিনি না দেখতেন ইন্ডিয়াতে, শি উড হ্যাভ ফেল্ট দ্যাট হার ভিজিট হ্যাড নট বিন ইন ভেন। মানে কি, মানে বলতে চাই যে তিনি যদি সেই বিষয়টা নাও দেখতেন, তাও কিন্তু তিনি অনুভব করতেন না যে ইন্ডিয়াতে ভিজিট করতে এসে তার পুরোটাই বৃথা গিয়েছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি হচ্ছে দেখুন, আমরা বিষয়টাকে কিভাবে লিখছি ভালো করে বুঝুন কি বলা হচ্ছে এখানে বলছে, কয়েক বছর আগে ভারতের সফররত একজন চীনা মহিলা বলেছিলেন যে তিনি আগ্রার তাজমহলের সৌন্দর্যে অনেকটা অভিভূত হয়েছিলেন। ঠিক আছে, বোঝা গেছে। তারপরে দেখুন, যদি তিনি ভারতে তাজমহলের মতো অন্য কিছু নাও দেখতেন, তবুও সে মনে করতো না যে তার সফরটি নিরর্থক ছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই বিষয়টা কিন্তু, এই লাইনটা কিন্তু অনেকেরই ভুল হচ্ছে, এই বিষয়টা কিন্তু ভালো করে ফলো করবেন। ঠিক আছে। ইফ শি হ্যাড সিন নাথিং, যদি তিনি কিছু না দেখতেন, নাথিং এলস দ্যান দ্যাট ইন ইন্ডিয়া, মানে তাজমহলের মতো যদি কিছু তিনি না দেখতেন, তিনি যদি ভারতে তাজমহলের মতো অন্য কিছু নাও দেখতেন, সি উড হ্যাভ ফেল্ট দ্যাট, তার মানে কি, তার মানে তবুও সে মনে করতো না যে, এই বিষয়টা ভালো করে পড়ুন, পুরোটা পড়ুন, তাহলে নটের ব্যাপারটা কিন্তু বুঝতে পারবেন। শি উড হ্যাভ ফেল্ট দ্যাট হার ভিজিট হ্যাড নট বিন ইন ভেন, তার মানে তবুও সে মনে করতো না যে তার সফরটি নিরর্থক ছিল। ঠিক আছে, কেন? কারণ পরের লাইনগুলো পড়ুন, তখন বুঝতে পারবেন। দেখুন বিষয়টা কীভাবে বলা হচ্ছে। পরবর্তী লাইন কি বলছে দেখুন, এখানে বলছে, সি স্পোক অ্যাবাউট হোয়াট ইভেন চায়না হ্যাড লার্ন ফ্রম ইন্ডিয়া, মানে তিনি বলেছিলেন কি, হোয়াট ইভেন চায়না হ্যাড লার্ন, এমনকি চায়না কি শিখেছিল
ফ্রম ইন্ডিয়া, ভারতের থেকে, এই বিষয়টা কিন্তু তিনি বলেছিলেন। তাহলে কি বলা হচ্ছে এখানে, তিনি এমনকি ভারত থেকে চীন কি শিখেছিল সে সম্পর্কে কথা বলেছিলেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। পরবর্তী সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে এখানে, এখানে বলছে ইন্ডিয়া হ্যাড টড দি পিপল অফ চায়না, মানে ইন্ডিয়া শিখিয়েছে পিপল অফ চায়নাকে কি, লাভ অফ পিস অ্যান্ড ট্রাঙ্কুয়ালিটি, তার মানে ধৈর্যশীলতা আর এই লাভ অফ পিস, এই বিষয়টা কিন্তু শিখিয়েছে। ঠিক আছে, দেখুন কিভাবে বিষয়টাকে লিখছি আমরা লিখলাম ভারত চীনের জনগণকে শান্তির ভালোবাসা ও ধৈর্যশীলতা লাভের শিক্ষা দিয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স দেখুন কি বলা হচ্ছে, এখানে বলছে ইট হ্যাড টোল্ড দেম দ্যাট দে শুড, ইট বলতে এখানে কিন্তু ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, ইট হ্যাড টোল্ড দেম দ্যাট দে শুড লিভ ইন আ স্পিরিট অফ কোঅপারেশন, মানে তাদের কিন্তু কোঅপারেশনের যে স্পিরিট সেই বিষয়ের উপর কিন্তু তাদের বাঁচা উচিত। ঠিক আছে, উইথ দ্য পিপল অফ আদার কান্ট্রিজ, অন্যান্য কান্ট্রির যে মানুষ তাদের সঙ্গে সহযোগিতা, সেই সহযোগিতায় কিন্তু তার যে স্পিরিট সেইটাতে উপরে কিন্তু নির্ভর করে বাঁচা উচিত, এই বিষয়টা কিন্তু বললো। তারপরে কি বলছে দেখুন, দ্যাট ইজ টু সে, অর্থাৎ দ্যাট ইজ টু সে অর্থাৎ দ্যাট, আরও কি বলছে যে দে শুড, তাদের উচিত, হেল্প আদার পিপল, মানে অন্যান্য মানুষদেরকে হেল্প করা, অ্যান্ড নট সাবডিউ, মানে তাদেরকে কিন্তু সাবডিউ করা নয়, মানে থমিয়ে দেওয়া নয়, ঠিক আছে, বা শায়েস্তা করা নয়, অর ডেস্ট্রয় দেম, বা তাদেরকে কিন্তু ধ্বংস করা নয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দেখুন আমরা বিষয়টাকে কীভাবে লিখছি, আমরা এইভাবে লিখলাম দেখুন, এটি তাদের বলেছিল যে তাদের অন্যান্য দেশের জনগণের সহযোগিতার মর্মে বাঁচা উচিত, অর্থাৎ তাদের উচিত অন্য লোকদের সাহায্য করা এবং তাদেরকে শায়েস্তা করা বা ধ্বংস করা নয়। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে সি অলসো স্পোক অফ দোজ চাইনিজ স্কলার্স, তিনি সেই সমস্ত চাইনিজ স্কলার্স, পণ্ডিতদের কথাও বলেছিলেন, হু হ্যাড ভিজিটেড ইন্ডিয়া, যারা কিনা ইন্ডিয়া ভিজিট করেছিলেন থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার হাজার বছর আগে, অ্যান্ড স্টাবলিশড আ কন্ট্যাক্ট বিটুইন টু কান্ট্রিজ, এবং দুটো কান্ট্রির মধ্যে সংযোগ স্থাপন করেছিলেন, তাদের কথাও কিন্তু তিনি বলেছিলেন। ঠিক আছে, দেখুন কীভাবে লিখলাম বিষয়টাকে, এখানে বলা হচ্ছে তিনি সেই সব চীনা পণ্ডিতদের কথাও বলেছিলেন যারা হাজার হাজার বছর আগে ভারত সফর করেছিলেন এবং উভয় দেশের মধ্যে একটি যোগাযোগ স্থাপন করেছিলেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে পরবর্তী যে সেন্টেন্সটা সেটা দেখুন কি বলা হচ্ছে, শি ফেল্ট দ্যাট, তিনি অনুভব করেছিলেন যে ইন্ডিয়া হ্যাড অলওয়েজ বিন আ সোর্স অফ গুড, মানে ইন্ডিয়া কিন্তু কল্যাণের উৎস, নট অনলি টু চায়না, মানে শুধুমাত্র চায়নার জন্যই নয়, বাট টু দি ওয়ার্ল্ড অ্যাট লার্জ, সারা বিশ্বের জন্য বটে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দেখুন কীভাবে বিষয়টাকে লিখলাম, তিনি অনুভব করেছিলেন যে ভারত সবসময়ই কেবল চীনের কাছেই নয় বরং বিশ্বের কাছেও কল্যাণের উৎস ছিল। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে আমরা বিষয়টাকে করলাম। আচ্ছা, তাহলে এই যে পরবর্তী যে বিষয়টা আছে সেটা ভালো করে ফলো করবেন, এখানে কিন্তু সারাংশ একটা দেওয়া আছে, এই বিষয়টা কিন্তু ভালো করে পড়ুন, একবার পড়লে দুবার পড়লে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, 3 বার 4 বার 5 বার পর্যন্ত পড়ুন, তারপরে কিন্তু বুঝতে পারবেন যে কি বলতে চেয়েছে। বাংলায় লেখা আছে, ভালো করে পড়ুন, তারপরে কি বলছে আমরা মানেটাকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি বলতে চাইছে এখানে, এখানে বলতে চাইছি যে বর্তমান সমাজ কিন্তু জরামুক্ত হয়ে পড়েছে, এই বর্তমান সমাজ কিন্তু মহাপুরুষদের আবির্ভাব ছাড়া কিন্তু জরামুক্ত হওয়া সম্ভব নয়, এই বিষয়টা এখানে বলতে চাইছে। যদি আপনি ডিটেলসে একটু বলতে চাই তাহলে বলতে হবে যে বর্তমান সমাজ সে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ছিল, তার সেই সমস্ত গণ্ডির মধ্যে মানে জ্ঞানের সংকীর্ণতা ছিল, চরিত্রের দীনতা ছিল, এরকম অনেক প্রবলেম সেই মানে সমাজের মধ্যে কিন্তু আছে, ভারতীয় যে সমাজ সেই সমাজের মধ্যে কিন্তু আছে, এবং এই বিষয়টা কিন্তু সে গণ্ডির মধ্যে ছিল, পুরো বিষয়টা কিন্তু সমাজের চোখে কিন্তু লুকায়িত ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এই বিষয়টা এখন সমাজের চোখে মানে সারা বিশ্বের দরবারে কিন্তু ধরা পড়ে গেছে, ফলে কিন্তু সে এই সংকীর্ণতা থেকে কাটিয়ে উঠতে পারছে না। সারা বিশ্ব যখন চলমান অবস্থায় আছে, সেই চলমান অবস্থাতে সে কিন্তু তাদের সঙ্গে কম্পিটিশন লেভেলে কিন্তু সে আর এগিয়ে যেতে পারছে না, তাদের সঙ্গে কিন্তু সমান তালে তাল মেলাতে পারছে না। সেই কারণে কিন্তু এই জরামুক্ত কাটাতে গেলে কি দরকার, এই জরামুক্ত কাটাতে গেলে মহাপুরুষদের আবির্ভাব দরকার, এবং সেই মহাপুরুষদের আবির্ভাবেই কিন্তু কি করা যেতে পারে, এই সমাজের এই যে সমস্ত প্রবলেমগুলো, এই যে জরাজীর্ণ আর সংকীর্ণতার এই যে বিশ্লিষ্টতা, অর্থাৎ এই যে স্পেশালিটি, মানে জরাজীর্ণ আর সংকীর্ণতার যে স্পেশালিটি, এইটাকে কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব, এই বিষয়টা কিন্তু এর মধ্যে বলেছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। দেখুন আমরা বিষয়টাকে কিভাবে লিখছি, এই সারাংশ কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছে, ঠিকঠাক কিন্তু করতে পারছেন না, বিষয়টাকে ভালো করে ফলো করবেন কিভাবে বলা হচ্ছে। আপনারা যখন ভালো করে পড়েছেন বিষয়টাকে, তখন দেখুন একটা সুইটেবল টাইটেল কিভাবে দেওয়া হচ্ছে, সুইটেবল টাইটেলটা আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করলাম, দেখুন ভালো করে ফলো করবেন। এখানে কি দিলাম, জরামুক্ত সমাজ সৃষ্টিতে মহাপুরুষের আবির্ভাব আবশ্যক। ঠিক আছে, জরামুক্ত সমাজ সৃষ্টিতে মহাপুরুষের আবির্ভাব আবশ্যক। ঠিক আছে, বোঝা গেছে। দেখুন আনসারটা কিভাবে লিখছে ভালো করে ফলো করুন। এখানে কি বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে ভারতবর্ষে
শতাব্দীর পর শতাব্দী ধরে যে সামাজিক ও মানবিক জরাজীর্ণ সংকীর্ণ সংশ্লিষ্টতার উৎপত্তি হয়েছে, তাই কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে দেখুন, ভারতবর্ষে শতাব্দীর পর শতাব্দী ধরে যে সামাজিক ও মানবিক জরাজীর্ণ সংকীর্ণ সংশ্লিষ্টতার উৎপত্তি হয়েছে তা আজ নিজস্ব গণ্ডি ভেঙে বিশ্ব দরবারে প্রকাশিত ও লজ্জিত। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তার মানে কি, এর ভিতরে সমাজের ভিতরে যে বিষয়গুলো ছিল, যে সমস্ত দুর্ব্যবহার, যে সমস্ত সংকীর্ণ মনোভাব, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আগের গণ্ডির মধ্যে ছিল, ভারতবর্ষের মধ্যে ছিল, কিন্তু এই বিষয়টা এখন সবার সামনে এসে গেছে, বিশ্ব দরবারের সামনে এসে গেছে, ফলে ভারতবর্ষ এখন লজ্জিত। ঠিক আছে, তারপরে দেখুন, এই অবস্থায় মহাপুরুষদের আবির্ভাব একান্ত প্রয়োজন এবং তাদের দ্বারাই জীবন সাধনার সাংঘাতিক জরাজীর্ণ ও সংকীর্ণতা দূর করা সম্ভব। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে যেভাবে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে কি বারংবার বিষয়টাকে পড়বেন, 3 বার 4 বার 5 বার পড়বেন, তারপরেই কিন্তু বুঝতে পারবেন। একবার দুবার পড়লে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। 4 বার থেকে 5 বার অবশ্যই পড়বেন, তাহলেই কিন্তু পুরো বিষয়টা কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কি বিষয়টা বলতে চাইছে। তারপরে যেটা বুঝতে পারবেন, সেই বিষয়টা অনুযায়ী আপনার ভিতরে যে ব্রেন ম্যাপটা তৈরি হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি একটা সুইটেবল টাইটেল দেবেন এবং তারপরেই কিন্তু বিষয়টাকে প্রেসিভ যেরকমভাবে করছে সেভাবে কিন্তু সারাংশটাকে লিখবেন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এইভাবে কিন্তু সারাংশ প্রসেসটা এখানে কমপ্লিট করলাম। আমাদের পরবর্তী হোম টাস্ক কি ছিল দেখে নিন। সেটা ছিল একটা প্রতিবেদন লিখতে দেওয়া, কি ভগ্ন রাস্তাঘাট বেহাল হাল হলো সাধারণ মানুষের। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখুন আমরা কিভাবে আনসারটাকে লেখার চেষ্টা করছি। ফার্স্ট একটা টাইটেল দিলাম, কি ভগ্ন রাস্তাঘাট বেহাল যাতায়াত। ঠিক আছে, তারপরে দেখুন প্রতিবেদনের যে ফরম্যাট সেটাকে ফলো করা হলো। তারপরে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা পুরো বিষয়টাকে কিন্তু সংক্ষেপে দেখব। দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হচ্ছে, বিগত কয়েক মাস ধরে চলছে প্রকৃতির খণ্ডলীলা। ঠিক আছে, আজ বন্যার জল ঢুকে রাস্তাঘাটের ক্ষতি করছে, তো কাল ভূমিকম্পের তীব্রতায় তা ভয়াল রূপ ধারণ করছে। ঠিক আছে, প্রকৃতি ছাড়াও আছে মানুষের নিত্য অত্যাচার, যেমন রাস্তা খোঁড়া, জলের পাইপ বসানো ইত্যাদির মতো কর্মকাণ্ড। ঠিক আছে, আজ সেই সমস্ত কারণেই কলকাতার অনেক এলাকায় রাস্তাঘাটের অবস্থা করুণ, যা সমস্ত মানুষের দৈনন্দিন জীবনে প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে কিন্তু আমরা যেটা লিখতে চলেছি তার একটা সূচনা, সেই বিষয়টা কিন্তু আমরা এই ফার্স্ট প্যারাগ্রাফে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন সেকেন্ড প্যারাগ্রাফে এবারে আমরা কি করব, পুরো বিষয়টাকে ডিটেলসে কিন্তু এখানে আলোচনা করব। দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন। আজ বিভিন্ন সংস্থা পানীয় জল ও যোগাযোগের উন্নতি সাধনের জন্য রাস্তাঘাট খোঁড়াখুঁড়ি করলেও তা পুনরায় যাতায়াত উপযোগী করে তোলার বিষয়ে নীরব। ঠিক আছে, সাধারণ মানুষ দুর্দশার বশীভূত হয়ে কয়েকবার আবেদন করলেও সেদিকে কর্ণপাত করতে নারাজ প্রভাবশালী নেতাবর্গ সহ কর্তৃপক্ষগণ। ঠিক আছে, জলে ডুবে থাকা ভাঙা রাস্তায় যান চলাচলে ব্যাঘাত ঘটার কারণে বহু রোগী সঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে পারছে না বলে এমনটাই অভিযোগ উঠেছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন, এছাড়াও নিত্য বিদ্যালয় যাত্রী, অফিস যাত্রী ও শ্রমিকরাও এ বিষয়ে বিরক্ত প্রকাশ করেছেন। ঠিক আছে, ইতিমধ্যে রাস্তার বেহাল অবস্থার জন্য বিভিন্ন স্থানে শোনা যাচ্ছে দুর্ঘটনার সংবাদ। সামগ্রিকভাবে নাগরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সমস্যা বহুকালের। কলকাতাবাসীর একাংশের প্রশ্ন, কবে মিটবে এই সমস্যা? ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এই বিষয়ে কিন্তু আমরা পুরো যে বিষয়টা, যে ঘটনাটা, সেই বিষয়টা কিন্তু আমরা এর মধ্যে লিখলাম ডিটেলসে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার পরবর্তী যে স্লাইডটা আমরা দেখবো, সেখানে কি না লাস্ট প্যারাগ্রাফটা দেখবো, সেখানে কি লেস ইম্পর্টেন্ট যে ব্যাপার, কী পদক্ষেপ নেওয়া উচিত বা কী পদক্ষেপ নেওয়া হয়েছে বা কর্তৃপক্ষ কী জানিয়েছে, সেই বিষয়টা কিন্তু আমরা দেখবো। ঠিক আছে, দেখুন কিভাবে বলা হচ্ছে বিষয়টাকে, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে। সম্প্রতি কর্তৃপক্ষ জানিয়েছেন যে রাস্তা সারাইয়ের প্রয়োজনীয় সামগ্রী এলেই কাজ চালু হবে। ঠিক আছে, রাস্তার এই করুণ অবস্থায় সাধারণ মানুষের অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন, তবে তারা আশাবাদী খুব শীঘ্রই রাস্তা মেরামতের কাজ চালু হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা কী করলাম, এইভাবেই কিন্তু আমরা প্রতিবেদনটাকে কমপ্লিট করলাম। ঠিক আছে, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা প্রতিদিন হিসেবে যেভাবে আমরা ভিডিওগুলোকে আপনাদেরকে উপহার দিচ্ছি, যেভাবে আমরা রেগুলার বেসিকে ক্লাস করাচ্ছি আপনাদেরকে, সেইভাবে কিন্তু ক্লাস করাতে প্রতিদিন এত উদ্যমের সাথে ক্লাস করাতে কিন্তু উদ্যোগী হয়ে থাকবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।